হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এবারে আলোচনার পূর্বে কিছু ঘটনার কথা ভাবা যাক। ধরা যাক রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি এবং যখন আমরা গাড়ি চালাই তখন হয়তো আমাদের নজর ট্রাফিক সিগন্যালের দিকে থাকে। কেন ট্রাফিক সিগন্যালের দিকে থাকে? না আমরা দেখি যে যদি সিগন্যালের কালার লাল হয় তাহলে আমরা গাড়ি থামিয়ে দেব, রাইট? যদি সিগন্যালের কালার গ্রিন হয় তাহলে আমরা গাড়ি চালাবো। আর যদি সিগন্যালের কালার ইয়েলো হয় তাহলে আমরা গাড়ি চালাবো, কিন্তু আমরা মানসিকভাবে এই প্রস্তুতি নিতে পারি যে গাড়ি যেকোনো মুহূর্তে থামাতে হবে। তার কারণ কিছুক্ষণের মধ্যে সিগন্যালটা লাল হতে চলেছে, রাইট? আবার অন্য কিছু উদাহরণ যদি আমরা ভাবি যে আপনারা দেখেছেন যখন কোনো আমরা অটোমেটেড ডোরের সামনে দাঁড়িয়ে থাকি, তখন সেখানে হয়তো কোনো সেন্সর বা কিছু থাকে। যখনই সেই দরজার সামনে কোনো মানুষ যায়, তখন দরজাটা অটোমেটিক্যালি খুলে যায়। আবার যখন মানুষ দরজা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে চলে যায়, তখন সেই দরজাটা আবার বন্ধ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই জিনিসগুলো কিরকমভাবে হয়, তাই না? মানে কিরকমভাবে হয় বলতে আমাদের নিজের জীবনের ক্ষেত্রে তো আমরা বুঝতে পারছি যে আমরা গাড়ি চালাচ্ছি, সিগন্যাল লাল হচ্ছে, তখন আমরা গাড়ি থামাচ্ছি। গ্রিন হচ্ছে, আমরা গাড়ি স্টার্ট করছি। বা কোনো দরজার সামনে আমরা যখন দাঁড়াচ্ছি দরজাটা খুলে যাচ্ছে। এটা অটোমেটেড অফ কোর্স, কিন্তু ট্রাফিক সিগন্যালের উদাহরণটা অটোমেটেড না। এটা পুরো আমাদের নিজস্বই। মজার বিষয় হচ্ছে যে আমরা কখনো কি এটা ভেবে দেখেছি যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কখনো এইরকম কাজ করতে পারে কিনা? রাইট? তার মানে হচ্ছে যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইন বাই লাইন যে কোডটা রয়েছে সেই কোডগুলো এক্সিকিউট করবে। এখন আমরা কি তাদের উপরে নির্দিষ্ট কোনো শর্ত আরোপ করতে পারি? যে একটা নির্দিষ্ট কোনো শর্ত যদি স্যাটিসফাইড হয় তাহলে একটা কোনো অ্যাকশন নেয়া হবে, একটা কোনো কাজ হবে। আবার যদি কোনো শর্ত স্যাটিসফাইড না হয় তাহলে হয়তো আমরা অন্য কোনো অ্যাকশন নেব। অথবা একটা কোড বা আ একটা কাজ কিরকম ভাবে কোনো লুপে চলতে থাকবে, তাই না? এই সমস্ত বিষয়গুলো কন্ট্রোল ফ্লো দিয়ে নির্দিষ্ট করা যেতে পারে। এবং আজকে আমরা কন্ট্রোল ফ্লো নিয়েই আলোচনা করব। ওকে? তাহলে প্রথমত ডেফিনিশন এর দিকে একবার তাকিয়ে নেওয়া যাক। আমরা কি বলতে চাইছি কন্ট্রোল ফ্লো বলতে? না, কন্ট্রোল ফ্লো determines the order in which individual instructions, statements or function calls are executed in a program. Without it, a program would just run line by line, top to bottom, without any decision making or looping. ওকে? কন্ট্রোল ফ্লোর মধ্যে প্রাইমারিলি আজকে আমরা ৩ টে বিষয়ের উপরে ফোকাস করব। প্রথম হচ্ছে if elif else, দ্বিতীয়ত হচ্ছে ফর লুপ এবং তৃতীয়ত হচ্ছে while লুপ। এর বাইরে আরো কিছু বিষয় রয়েছে যেগুলোকে আমরা বলে থাকি জাম্প স্টেটমেন্টস, যেরকম কোন ক্ষেত্রে একটা এক্সিকিউশন আমরা বন্ধ করতে পারি বা কোনো অ্যাকশন না নিয়ে কন্টিনিউ করতে পারি বা সিম্পলি কন্টিনিউ করতে পারি। ওকে? ফর এক্সাম্পল ব্রেক, কন্টিনিউ, পাস। এই বিষয়গুলোকে বলা হয় জাম্প স্টেটমেন্টস, যেটা নিয়েও আজকে আমরা আলোচনা করব। অলরাইট। তাহলে প্রথমে শুরু করা যাক ইফ দিয়ে। ইফ বিষয়টা কি? না, ইফ এর মাধ্যমে আমরা কোনো এক্সিকিউশনে একটা নির্দিষ্ট কোনো শর্ত আরোপ করে থাকি এবং সেই শর্ত যদি স্যাটিসফাইড হয় তাহলে আমরা কোনো একটা সিদ্ধান্তে পৌঁছই বা কোনো কাজ করি, যেটা আমরা বলছিলাম অ্যাকশন নিই। আর যদি সেই শর্ত স্যাটিসফাইড না হয় তাহলেও আমরা নির্দিষ্ট কোনো অ্যাকশন নিতে পারি বা ডিসিশন নিতে পারি। ওকে? উদাহরণস্বরূপ প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা আমরা যেটা ডিটারমাইন করতে চাই যে একটা নাম্বার ইভেন না অড। ওকে? জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। আমরা একটা কোনো নাম্বার নিলাম। আমি এখানে ৫০ নিয়েছি। অন্য কোনো কিছুও নেওয়া যেতে পারে। ওকে? এখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে জোড় না বিজোড় কিভাবে নির্দিষ্ট করতে পারি? আমাদের বেসিক ডেফিনিশন হচ্ছে যে একটা সংখ্যা ইভেন হবে যদি সেটাকে ২ দিয়ে ভাগ করা যায়। রাইট? আর জো অড হবে, বিজোড় সংখ্যা হবে যদি ২ দিয়ে ভাগ না করতে পারি। মানে কোনো ভাগশেষ থাকে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি না, আমরা সংখ্যাটাকে প্রথমে ২ দিয়ে ভাগ করছি। এবার আমরা দেখছি যে তার ভাগশেষ শূন্য কিনা। ভাগশেষ শূন্য হওয়া মানেই সেই সংখ্যাটা ২ দিয়ে বিভাজ্য, রাইট? ২ দিয়ে ডিভিসিবল। তাহলে আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিরকমভাবে জিনিসটাকে নির্দিষ্ট করছি না, আমরা বলছি ইফ নাম্বার ampersand 2 equals to 0, তার মানে কি না নাম্বারটাকে আমরা ২ দিয়ে ভাগ করলাম। ভাগ করে আমরা ভাগশেষ দেখছি। আমরা যদি দেখি ভাগশেষ ০,
তাহলে আমরা কি বলছি না প্রিন্ট দ্য নাম্বার ইজ ইভেন। ওকে, তার মানে এই প্রিন্ট দ্য নাম্বার ইজ ইভেন, দিস ইজ লাইক আওয়ার অ্যাকশন অর ডিসিশন। আর যদি সেটা না হয় তখন আমরা বলছি এলস, যদি না হয় তখন আমরা বলছি প্রিন্ট দ্য নাম্বার ইজ নট ইভেন, নট ইভেন বা দ্য নাম্বার ইজ আমরা বলতে পারি অড। ওকে, তাহলে আমরা এক্সিকিউট করাই, আমরা দেখছি দ্য নাম্বার 50 ইজ ইভেন। ওকে, আমি যদি এখানে 50 এর জায়গায় লিখতাম 25, তাহলে আমি দেখতাম দ্য নাম্বার 25 ইজ অড। ওকে, অ্যাজিউমিং আমি এখানে সবসময় ইন্টিজার নাম্বারই নিচ্ছি, আমি মানে কোনো ডেসিমাল নিচ্ছি না। ওকে, এইবারে দ্বিতীয় বিষয় হচ্ছে যে এমন তো হতে পারে যে শর্তগুলো কখনোই বাইনারি হবে না, রাইট? তার বেশিও কিছু হতে পারে। তার মানে আমি বলতে চাইছি যে আমার কাছে আ কেবলমাত্র একটাই শর্ত থাকবে তা নয়। যেমন ১ম ক্ষেত্রে আমরা দেখলাম যে নাম্বারটা ইভেন হবে না অড হবে। সেক্ষেত্রে আমরা দেখছি যে ভাগশেষটা ০ হবে নাকি ০ হবে না। তাই না? কিন্তু এমন তো হতেই পারে, এমন কোনো কেস আসতেই পারে যেক্ষেত্রে আমাদের কাছে কোনো রকম বাইনারি কন্ডিশন হবে না। তার বেশিও হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করি? কারণ বাইনারি ক্ষেত্রে তো ইট ওয়াজ ভেরি সিম্পল। আমরা একটা ইফ ডিফাইন করছি, একটা ইফ কন্ডিশন ডিফাইন করছি, সেটা মিট না করলে আমরা একটা এলস লিখে দিচ্ছি। কিন্তু যদি একাধিক শর্ত থাকে তখন আমরা কি করব? তখন আমরা যেটা করি সেটা হচ্ছে ইফ, তার পরের শর্তগুলোতে এলিফ এবং শেষ ক্ষেত্রে যেখানে কোনো শর্তই মিট করছে না তখন আমরা লিখছি এলস। ওকে, ফর এক্সাম্পল আমার কাছে একটা কোনো স্কোর আছে হয়তো, আমি বলছি যদি স্কোরটা ৮০-র বেশি হয় তাহলে আমি বলছি গ্রেড এ, যদি ৬০ বা ৬০-এর বেশি হয় তাহলে আমি বলছি গ্রেড বি, আর যদি ৪০ বা ৪০-এর বেশি হয় তখন আমি বলছি গ্রেড সি, আর যদি কোনোটাই না হয় তখন আমি বলছি গ্রেড এফ। ওকে, কিরকম বিষয়টা আমি যদি রান করাই তাহলে আমার স্কোর এখানে কত 85, তাহলে আইডিয়ালি আমার গ্রেড এ তে আসা উচিত বিষয়টা। তখন আমি দেখছি যে গ্রেড এ, আমি যদি দিতাম ৪১ তাহলে আমি পেতাম গ্রেড সি, আর আমি যদি দিতাম ফর এক্সাম্পল ৩৫ তাহলে আমি পেতাম গ্রেড এফ। কারণ এখানে প্রত্যেকটা শর্ত ম্যাচ করতে করতে যাচ্ছে। যখন ও দেখছে ৮৩৫ তখন বুঝছে যে score greater than equals to 80 is failed, right? তখন আমি সেকেন্ড এলিফে ঢুকছি, এলিফে দেখছি ৬০-এর বেশি কিনা, নয়। তখন আমি দ্বিতীয় এলিফে যাচ্ছি, আমি দেখছি ৪০-এর বেশি কিনা, নয়, দিয়ে ফাইনালি আমি এলসে যাচ্ছি। ওকে, এইরকম ভাবে আমি একাধিক এলিফ বা বহু সংখ্যায় এলিফ অ্যাড করতে করতে যেতে পারি। ওকে, আমি আরো ৫টা এলিফ লাগাতে পারতাম এখানে। দ্যাটস দ্য আইডিয়া। অলরাইট, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ফর লুপ। ফর লুপের মাধ্যমে আমরা কি করে থাকি? না, ফর লুপে বেসিক্যালি একটা ব্লক অফ কোডকে বা কোনো কাজকে আমরা বারবার না লিখে আমরা একই সাথে মাল্টিপল টাইমস এক্সিকিউট করাতে পারি। বিষয়টা কিরকম? না, আমার এই কোডের ক্ষেত্রে আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমি একটা সংখ্যার স্কোয়ার দেখব। রাইট? এখন ধরা যাক যে আমি আ আমার কাছে সংখ্যাগুলো রয়েছে ১, ২, ৩, ৪, ৫। এখন বারবার আমি একটা করে সংখ্যা ডিফাইন করছি, দিয়ে আমি লিখছি যে সেই সংখ্যাটা স্কোয়ার, আবার দ্বিতীয় সংখ্যাটা ডিফাইন করছি, আবার সেটা স্কোয়ার দেখছি। তার জায়গায় আমি কি করলাম? না, আমি একটা লুপ চালালাম। আমি বললাম ফর I in range 5, তার মানে এখান থেকে আমি সংখ্যাগুলো পেয়ে যাচ্ছি। দিয়ে আমি বললাম প্রিন্ট I স্কোয়ার, এবং সেটা যদি আমি করি তাহলে আমি পরপর নাম্বারগুলো পাচ্ছি। তার মানে আমার আমার যে অ্যাকশন যে ছিল, যেটা টাস্ক ছিল সেটা হচ্ছে স্কোয়ার বার করা। বারবার এই কোডটা না লিখে আমি ফর লুপের মাধ্যমে একইবারে প্রত্যেকটা সংখ্যার স্কোয়ার পেয়ে গেলাম। ওকে? দ্বিতীয় বিষয়টা কি আসছে না, while loop। while loop এর ক্ষেত্রে কি করছে না, while loop is very similar to the for loop, কিন্তু while loop এ আমি একটা নির্দিষ্ট সীমানা তৈরি করে দিই। যেরকম এখানে আমি বলছি যে i equals to 0, আমি ১ম এ একটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম এবং তারপরে আমি যেটা বলছি যে while i less than 5, তার মানে এই অ্যাকশনটা স্কোয়ার আমরা ততক্ষণই পাবো যতক্ষণ i ৫ এর থেকে কম হবে। যেই মুহূর্তে i ৫ এর থেকে বেড়ে যাবে তখন কিন্তু আমি আমার এক্সিকিউশন বন্ধ করে দেব। এবং
i কিরকম ভাবে বাড়বে, i এর ইনক্রিমেন্ট কি হবে সেটা আমি এখানে ডিফাইন করে দিয়েছি যে i প্লাস ইকুয়ালস টু 1। তার মানে হচ্ছে যে i প্রত্যেকটা ইটারেশনে 1 করে বাড়বে। i যদি প্রথমে 0 থাকে, তারপরে i হবে 1, তারপরে i হবে 2, 3, 4 so on so forth। আমি যদি এখানে i প্লাস ইকুয়ালস টু 2 বলতাম, তাহলে প্রথমে i হতো 0, তারপরে i হতো 2, তারপরে 4 so on so forth। ওকে? তাহলে এটার এক্সিকিউশনটা দেখে নেওয়া যাক। আমরা এখানে কি দেখলাম না 0, 1, 4, 9, 16, কারণ 4 অব্দি গেছে। আমি যদি এখানে 2 করতাম, তাহলে আমি কি পেতাম না 0, 4, 16, কারণ প্রথমে আমি i equals to 0, তারপরের ইটারেশনে i equals to 4, সরি 2, অ্যান্ড তারপরের ইটারেশনে i equals to 4। ক্লিয়ার? এরপরে যেটা আসে সেটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্টস ইন লুপ, বা আমরা এটাকে জাম্প স্টেটমেন্টও বলে থাকি। মেইনলি এই জাম্প স্টেটমেন্টস বা কন্ট্রোল স্টেটমেন্টস বলতে আমরা ৩ টে বিষয় বুঝি। একটা হচ্ছে ব্রেক, দেন কন্টিনিউ অ্যান্ড দেন পাস। বিষয়গুলো কি হয়? না ব্রেক যখন আমরা বলি, তখন একটা প্রোগ্রাম এক্সিকিউশন পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওকে? মানে আমাদের এক্সিকিউশন পরের লাইনে, জেনারেলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক্সিকিউশন হয় টপ টু বটম। ১ম লাইন, ২য় লাইন, ৩য় লাইন। যেই মুহূর্তে আমরা ব্রেক লিখছি তখন সেই জায়গাতেই এক্সিকিউশন বন্ধ হয়ে যাচ্ছে। পরের লাইনে আর এক্সিকিউশন হচ্ছে না। ওকে? কন্টিনিউ এর ক্ষেত্রে কি হয়? না আমরা নির্দিষ্ট করে দেই, ওকে কোনো সমস্যা নেই। তুমি পরের লাইনে চলে যাও। বাই ডিফল্ট যায়, কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে কোনো ঘটনা যদি ঘটে আমরা বলছি তুমি পরের লাইনে চলে যাও। আর পাসের ক্ষেত্রে কি হচ্ছে না আমরা কোনো নির্দিষ্ট অ্যাকশন নিচ্ছি না। ফর এক্সাম্পল আমি বলছি না যে এটাকে ২ দিয়ে যোগ করো বা এটাকে এইটা প্রিন্ট করো। কোনো কিছু না। আমি বলছি পাস মানে সেখানে কোনো রকম কোনো অ্যাকশন নেই। আমি পরবর্তীকালে ওখানে কোনো অ্যাকশন বসাতে পারি। দিস ইস পাস। ওকে? তাহলে এই কোডের ক্ষেত্রে আমি কিরকম দেখছি? না আমি আমার কিছু স্কোর ডিফাইন করেছি। দিয়ে আমি একটা লুপ চালাচ্ছি যেখানে স্কোর হচ্ছে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল লেটস সে। স্কোরে প্রত্যেক ইটারেশনে এই স্কোর ভ্যারিয়েবলে আমার যে স্কোরস লিস্টটা রয়েছে তার একটা ভ্যালু অ্যাসাইনড হচ্ছে। তাহলে ১ম ইটারেশনে কি হচ্ছে না আমার স্কোর হচ্ছে 85। আমি দেখছি যে যদি আমার স্কোর 0 এর থেকে কম হয় তাহলে আমি বলছি ইনভ্যালিড স্কোর এনকাউন্টার্ড, স্টপিং প্রসেসিং। তাহলে যখনই 0 হবে তারপরে আমি আর এগোবোই না। আমার এক্সিকিউশন ওখানেই থেমে যাবে। ওকে? যদি স্কোর ১০০ র থেকে বেশি হয় তখন আমি একটা নির্দিষ্ট অ্যাকশন দিচ্ছি বা ডিসিশন দিচ্ছি। আমি বলছি যে স্কিপিং আউট অফ রেঞ্জ স্কোর, আর কিচ্ছু না। আমি কন্টিনিউ করছি। মানে আমি ওখানে আর কিছু বলছি না। যদি স্কোর এক্সাক্টলি 50 হয় তখন আমি বলছি যে there is no action, pass, then continue, মানে তুমি পরের স্কোরে চলে যাও। ওকে? ক্লিয়ার? আর ফাইনালি কি না প্রিন্ট প্রসেসিং স্কোর দিস। মানে আমি যে স্কোরটায় রয়েছে সেই স্কোরটাতে। ওকে? তাহলে জিনিসটা কিরকম হচ্ছে দেখা যাক। আমি ১ম দেখছি যে প্রসেসিং স্কোর 85, বিকজ 85 ইজ স্ট্যান্ডার্ড। রাইট? 85 এ আ যে কোনো কন্ডিশনই এখানে মিট করছে না। হুম? মানে কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই। আমি একটার পর একটা ইফ লুপ লাগাচ্ছি এখানে। ক্লিয়ার। তারপরেরটা কি আসছে না 192। 192 এর ক্ষেত্রে আমি জাস্ট প্রিন্ট করছি যে স্কিপিং আউট অফ রেঞ্জ স্কোর অ্যান্ড কন্টিনিউ। দেয়ার ইস নো প্রবলেম এট অল। তারপরের ক্ষেত্রে কি আসছে না -1। দিস ইজ ইন্টারেস্টিং। আমরা -1 এর ক্ষেত্রে ব্রেক করেছিলাম। ব্রেক করার ফলে এখানে দেখা যাচ্ছে যে 76 আর পৌঁছাচ্ছেই না। যেই মুহূর্তে -1 স্কোর লেস দ্যান 0 আমরা বলছি যে ইনভ্যালিড স্কোর এনকাউন্টার, স্টপিং প্রসেসিং অ্যান্ড ব্রেক, তখন কিন্তু আর কোনো রকমভাবে কোডটা এগোচ্ছে না। আমাদের এক্সিকিউশন ওখানেই ইমিডিয়েটলি স্টপ হয়ে যাচ্ছে। ওকে? আমি যদি -1 টা এখানে না লিখে এখানে আমি লেটস সে 1 লিখতাম, তাহলে কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকটা ভ্যালুস এখানে কোনো না কোনোভাবে এনালাইজড হচ্ছে। তার কারণটা হচ্ছে আর কোনো কন্ডিশনের ক্ষেত্রেই আমি ব্রেক স্টেটমেন্ট ইউজ করিনি। ওকে? একমাত্র এই ক্ষেত্রে ব্রেক স্টেটমেন্ট ইউজ করা হয়েছিল এবং যেহেতু -1 ছিল সেই কন্ডিশনটা মিট করেছিল এবং আমার ইটারেশন ওখানেই বন্ধ হয়ে গেছিল। ওকে? ক্লিয়ার? এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনফাইনাইট লুপ। মজার বিষয় ইনফাইনাইট লুপ জিনিসটা কি? না ইনফাইনাইট লুপ এমন একটা লুপ যেটা কোনো অবস্থাতেই বন্ধ হয় না যতক্ষণ না অবধি এক্সপ্লিসিটলি আমরা ব্রেক করি এক্সিকিউশনকে। এই পার্টিকুলার এক্সাম্পলটা কি? না আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে 5 ইনটু 7 কত হয়? ওকে? দিয়ে আমরা দেখছি যে যতক্ষণ না অবধি ইউজার কারেক্ট আনসার দেবে
ততক্ষণ অবধি এটা ব্রেক হবে না। তার কারণ এখানে আমরা পার্টিকুলারলি এক্সপ্লিসিটলি ব্রোকেন স্টেটমেন্টটা দিয়েছি যে ইফ আনসার ইকুয়ালস টু 35 প্রিন্ট কারেক্ট অ্যান্ড ব্রেক, আদারওয়াইজ প্রিন্ট ইনকারেক্ট অ্যান্ড ট্রাই এগেন। তার মানে এই ব্রেক কন্ডিশন যদি মিট না হয় তাহলে এই লুপটা কখনোই থামবে না। অফ ইনফাইনাইট লুপ। ওকে, কিরকম বিষয়টা না, আমি হয়তো লিখলাম যে 34 রাইট, incorrect, try again, 56 incorrect, try again, 76 incorrect, try again, 35 কারেক্ট, এবং এক্সিকিউশন বন্ধ হলো। ওকে, ক্লিয়ার? এরপরে যেটা মানে আমরা রিভিজিট করছি, আপনারা যদি আমাদের ডেটা স্ট্রাকচারের ভিডিও না দেখে থাকেন সেখানে আমরা অনুরোধ করব সেই ভিডিওটা একবার রিভিজিট করতে। সেখানে আমরা লুপসের কিছু ইন্ট্রোডাকশন দিয়েছিলাম বা কিছু অ্যাপ্লিকেশনস দেখিয়েছিলাম, সেগুলোই আজকে আরেকবার রিভিজিট করব। যে আমরা একটা কান্ট্রি বলে লিস্ট ডিফাইন করলাম, সেখানে কান্ট্রিগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখতে পারি? আমরা বললাম যে ফর কান্ট্রি ইন কান্ট্রিজ প্রিন্ট কান্ট্রি। ওকে, দ্বিতীয়, এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। লিস্ট কম্প্রিহেনশন এর মাধ্যমে আমরা একটা নতুন লিস্ট তৈরি করতে পারি এবং এক্ষেত্রে আমরা ফর লুপ বা ইফ কন্ডিশন ইউজ করি। আইডিয়াটা কিরকম? না, আমাদের কাছে একটা কোনো ইটারেবলস আছে। সেই ইটারেবলস এর প্রত্যেকটা আইটেমের উপরে আমরা নির্দিষ্ট কোনো কন্ডিশন অ্যাসাইন করব এবং বেসড অন দ্যাট আমরা একটা নতুন লিস্ট তৈরি করতে পারি। ওকে? বা কন্ডিশন অ্যাসাইন না করে কোনো অ্যাকশনও অ্যাসাইন করতে পারি। যেরকম আমরা কোনো আ সংখ্যার, আমাদের কাছে একটা কোনো সংখ্যার লিস্ট আছে, সেখান থেকে আমরা আরেকটা লিস্ট তৈরি করব, যেক্ষেত্রে নতুন লিস্টটা আমাদের পুরনো লিস্টে যে সংখ্যাগুলো রয়েছে তার স্কোয়ার হবে। এক্ষেত্রে আমরা কোনো কন্ডিশন অ্যাসাইন করছি না, আমরা কোনো এক্সপ্রেশন অ্যাসাইন করছি। আমরা একটা অ্যাকশন অ্যাসাইন করছি। ওকে? এক্ষেত্রে বিষয়টা কি হচ্ছে না, আমাদের কাছে কান্ট্রিজ বলে একটা লিস্ট অলরেডি আছে। আমরা কান্ট্রিজকে ইউজ করে বা কান্ট্রিজের মেম্বারগুলোর মধ্যে থেকে আরেকটা লিস্ট তৈরি করব, যেক্ষেত্রে নতুন লিস্টে কেবলমাত্র সেই আইটেমগুলো থাকবে যেগুলো আই দিয়ে শুরু হয়। ওকে, ক্লিয়ার? যেরকম আমরা এখানে দেখছি যে ফর কান্ট্রি 0, কান্ট্রি অফ 0 ইকুয়ালস টু আই। তার মানে আমি কেবলমাত্র সেই দেশগুলোই নেব যে দেশগুলো আই দিয়ে শুরু হচ্ছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে জিপ। জিপের মাধ্যমে কি হয় না, আমাদের কাছে যদি একাধিক ইটারেবলস থাকে, সেটা ২, ৩, ৪ যাই হোক না কেন, সেই ইটারেবলস গুলো দিয়ে আমরা একটা টাপল তৈরি করি। এবং মজার বিষয় হচ্ছে যে এক্ষেত্রে যখন আমরা আইটেমগুলোকে অ্যানালাইজ করি প্রত্যেকটা ইটারেবলস এর, তখন কিন্তু এদের ইনডেক্স সেম হয়। মানে আমি প্রত্যেকটা ইটারেবলস এরই এক্সাক্টলি সেম ইনডেক্সের যে আইটেমটা রয়েছে সেই আইটেমটার কে নিয়ে কাজ করি। সেটা কোনো কন্ডিশন হতে পারে, আ সেটা কোনো এক্সপ্রেশন হতে পারে, সেটা যাই হোক না কেন। ওকে? দ্যা দ্যা বটম লাইন ইস যে জিপের মাধ্যমে আমরা একাধিক ইটারেবলস এর একটা টাপল তৈরি করি এবং সেই টাপল গুলোর মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকম অ্যাকশন করে থাকি। ওকে? এক্ষেত্রে কি হলো, ক্ষেত্রে আমাদের কাছে একটা লিস্ট আছে কান্ট্রিজ, আরেকটা লিস্ট আছে, আই শুড ডিফাইন ইট। আরেকটা লিস্ট আছে তার ক্যাপিটাল। ওকে? তাহলে কান্ট্রি আর ক্যাপিটালকে নিয়ে আমি একটা টাপল তৈরি করছি বা একটা লিস্ট অফ টাপলস তৈরি করছি, যেক্ষেত্রে কেবলমাত্র সেই কান্ট্রি গুলোই থাকবে যেগুলো আই দিয়ে শুরু এবং তার করেসপন্ডিং ক্যাপিটালস থাকবে। অলরাইট? এ এই বলে আজকে আমরা আমাদের ভিডিও শেষ করছি। তাহলে ইতিমধ্যেই আমরা ডেটা টাইপ, ডেটা স্ট্রাকচার এবং কন্ট্রোল ফ্লো নিয়ে আলোচনা করলাম। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তীকালে আমরা আরো ইন্টারেস্টিং ভিডিও, আরো ইন্টারেস্টিং কনটেন্ট নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।